সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকেও আরেকটি খবর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এটি গতকালকে প্রকাশিত হয়েছে মানব জমিনে। এটি কলকাতার আসলে ব্যবসা বাণিজ্যের উপরে, বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রগুলো বা হাসপাতালগুলোর কি অবস্থা সেটির উপর এই খবরটি প্রকাশিত হয়েছে। আমরা তো অনেকদিনই দেখছি যে আসলে বাংলাদেশিদের এই যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে চিকিৎসার জন্য মানুষজন যেতে পারছে না কলকাতাতে। প্লাস অন্যান্য যে সমস্ত টুরিস্ট কাজেও যেত সেটিও কিন্তু পারতেছে না। সেই কারণে আসলে কলকাতার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে একটা বিরাট প্রভাব পড়েছে। সেটা আমরা এর আগে আমি কথা বলেছি যে কিভাবে আমাদের ওই যে কলকাতার হোটেলগুলো, তারপরে রেস্টুরেন্ট গুলোতে প্রভাব পড়েছে, ব্যবসায়ীরা মাথায় হাত, তারা আন্দোলনও করছে তাদের সরকারের বিরুদ্ধে, এবং বিশেষ করে ওই যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক, যার কারণে আসলে অপতথ্যগুলো প্রচার হয়েছে কলকাতার মিডিয়াগুলোতে, তার বাসার সামনেও কিন্তু ব্যবসায়ীরা কি করেছে, সেই আলু পেঁয়াজ ওগুলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে অবরোধ করেছে। সেরকম একটি অবস্থায় এখন কলকাতার হাসপাতালগুলোতেও আসলে রোগী শূন্য অবস্থা, যারা আসলে বাংলাদেশের রোগীদের উপর বেস করে অনেক হাসপাতাল গড়েই উঠেছিল যে বাংলাদেশের রোগীদের উপর বেস করে, এবং বাংলাদেশের রোগীর যারা একটা বিরাট অংশ ছিল তাদের। চলুন আমরা একটু সেই খবরটি আপনাদের জন্য পড়ি, তারপরে আমরা একটু কথা বলি যে আসলে কলকাতার সিচুয়েশনটা এখন কি। আমার মনে হয় আপনারা খবরটি দেখতে পাচ্ছেন। এটি হলো শিরোনাম যে বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। এটি কলকাতার প্রতিনিধি এই নিউজটি পাঠিয়েছেন। আচ্ছা, সেটি আমরা একটু পড়ি। অনলাইন পত্রিকাগুলোতে এত অ্যাড থাকে যে খবর পড়ায় মুশকিল হয়। আচ্ছা, কলকাতার বেসরকারি হাসপাতালের বেশিরভাগ অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশি রোগীদের উপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া জানান, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা 20% মতো কমেছে। আগস্টের পর থেকে তা কমতে 10%-এর নিচে নেমে এসেছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও তারপর অশান্তির জেরে এবং ভারতীয় ভিসার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশির সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। চূড়ান্ত গুরুতর ও আপাতকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। ফলে আগস্টের পরবর্তী 2-3 মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগীর এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়াকড়ির কারণে এখন তাও বন্ধ। অনেকে নিরাপত্তাজনিত কারণেও আসছেন না। আহ ভাষাগত সাহায্য সুবিধাজনক থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার খরচ স্বল্পতার জন্য লাখ লাখ বাংলাদেশি স্বাভাবিক পছন্দর ছিল কলকাতা। হার্টের অসুখ থেকে শুরু করে নিউরো সার্জারি, ক্যান্সার, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিক্যাল সমস্যা, অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি কিংবা বন্ধ্যাত্ব সবকিছু চিকিৎসাতে বাংলাদেশিরা ঢাকার চেয়ে কলকাতাকে ভরসা করতেন বেশি। ভারতে বিদেশ থেকে চিকিৎসা করাতে রোগীদের মধ্যে 69% এসেছেন বাংলাদেশ থেকে, এবং এর বেশিরভাগই বেছে নিয়েছে ছিলেন কলকাতাকে। কলকাতায় 10 থেকে 12টি বেসরকারি হাসপাতালই থাকতো বাংলাদেশি রোগীদের যাতায়াত। কলকাতায় মণিপাল গোষ্ঠীর অধীনে 4টি হাসপাতাল গত 7 দিন ধরে বহির্বিভাগে নতুন বাংলাদেশি রোগী নেই বললেই চলে। সূত্রের খবর, আগের মাসে 2300 থেকে 2400 রোগী বাংলাদেশ থেকে আসতেন আগে মাসে, কিন্তু এখন বাংলাদেশের কোনো রোগী নেই ইনডোর বিভাগে। কর্তৃপক্ষ মনে করেন এই অবস্থা আরো কিছুদিন চলবে। বাংলাদেশের রোগীরা মূলত নগদে চিকিৎসার খরচ মেটাতেন, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে হাসপাতালকে। রুবি জেনারেলের সিজিএম অপারেশন সুভাষিস দত্ত বলেন, আগে পড়শি দেশ থেকে দিনে 30 থেকে 35 জন রোগী আসতেন। গত 1 তারিখ থেকে নতুন রোগী ভর্তি হননি। তার কথায় আর্থিক ক্ষতি তো হচ্ছেই, আর এন টেগোর হাসপাতালের সূত্র খবর, বহির্বিভাগ দিনে 150 জনের বেশি বাংলাদেশি রোগী আসতেন, সেখানে শেষ কয়েকদিনে তা কমে শূন্যে দাঁড়িয়েছে। বড় বড় হাসপাতাল গুলো ছাড়াও বাংলাদেশি রোগীর অভাবে কলকাতা ও শহরতলির ছোট মাঝারি হাসপাতালগুলোর অবস্থা খুবই সংকটজনক। এইসব হাসপাতাল ও নার্সিং হোমের ব্যবসার বড় অংশ আসতো বাংলাদেশের রোগীদের চিকিৎসা থেকে। ফলে নগদের অভাবে ভুগছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিউরো সার্জন জানান, বাংলাদেশের রোগীরা মূলত চিকিৎসা করান নগদে।
তাদের সংখ্যা কমতে কমতে শূন্যে নেমে আসার প্রভাব পড়েছে চিকিৎসকদের উপরে। অস্ত্রোপচারও বন্ধ, এখন ভরসা ভারতের রোগীরা। আচ্ছা, দর্শক, এই খবরটি অনেক বড় এবং সেটি আপনাদের জন্য আমি কিছুটা অংশ পড়লাম, আপনারা পুরোটুকু দেখবেন। তো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এক শেখ হাসিনার উপর বেস করে কিংবা আওয়ামী লীগের উপর ভিত্তি করে ভারত নির্ধারণ করতে চাচ্ছে, সেটার প্রভাব যেমনটি বাংলাদেশিদের উপরে প্রভাব পড়ার কথা ছিল নেগেটিভ ভাবে, সেটি কিন্তু হয়নি। বাংলাদেশের রোগীরা যেতে পারছে না, কিন্তু বাংলাদেশের মানুষ এখন কিন্তু বাংলাদেশের যে সমস্ত হাসপাতাল রয়েছে ঢাকায় এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় বড় জেলা হাসপাতাল, সেখানে মানুষ যাচ্ছে এবং বাংলাদেশের ডাক্তাররাও কিন্তু এখন আগের চেয়ে ধৈর্যশীল হয়ে রোগীদেরকে সেবা দিচ্ছেন এবং স্বাস্থ্য সেবাও একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরে আসছে বলে আমরা শুনতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আর অন্যদিকে সরকারের পক্ষ থেকে আপনারা দেখেছেন পররাষ্ট্র মন্ত্রী তিনি চীন সফর করেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হয়েছেন এবং সেই জায়গায় যে চীনের হসপিটালগুলোতে বাংলাদেশের রোগীদের যেন সহজে যেতে পারেন, সহজে ভিসা পান এবং খরচ কম নেন, সেই বিষয়গুলো নেগোসিয়েশন এবং চীন সম্মতি দিয়েছে। এবং চীনের পক্ষ থেকে বলাও হয়েছে যে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল চীনের পক্ষ থেকে দ্রুতই তারা নির্মাণ কাজ শুরু করবেন। তো এই সমস্ত কারণগুলো বাংলাদেশের জন্য সুবিধাজনক এবং আমার মনে হয় বাংলাদেশিরা এই যে কলকাতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে, সেটি বোধহয় ভালোই হয়েছে এবং তারা আর কলকাতামুখী না হয়ে এখন যদি বাংলাদেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ভালোর দিকে যায় এবং যেটি হচ্ছে ইমপ্রুভের দিকে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশেই আসলে যে এই যে 69% কলকাতার রোগী বাংলাদেশ থেকে যেতেন, এটি তারা এখন আস্থা বাংলাদেশের হাসপাতাল চিকিৎসা সেবার ক্ষেত্রে তাদের আস্থাটা বেড়ে যাবে। অন্য এই টাকাগুলো বাংলাদেশে থেকে যাবে, পাশাপাশি আর চায়নামুখী হবে এবং থাইল্যান্ড মুখী তো আগেই ছিলেন, পাশাপাশি মালয়েশিয়া রয়েছে, মালয়েশিয়ায় তো মানুষজন কিন্তু চিকিৎসার জন্য যেতে পারে। সেই কারণে আমি এটাই বলবো যে সমূলে আসলে ইন্ডিয়ারই কিন্তু ক্ষতি অবস্থা হয়েছে। আপনারা এই যে এর আগে আমি যেটা বলছিলাম যে হোটেল রেস্তোরাঁর গুলোর খবরাখবর আমরা দেখেছি, তাদের মাথায় হাত, ব্যবসায়ীরা আসলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন হাসপাতাল গুলিতেও কিন্তু কিছু কিছু হাসপাতালে একটি রোগীও কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে না। বাংলাদেশের কিছু কিছু সংকটকালীন বা একেবারে সিরিয়াস রোগীদেরকে এখন ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে ভারতে ভিসা দেওয়া হচ্ছে এবং সেটি খুবই কম এবং তারাই কেবল যাচ্ছে। আর সাধারণত মানুষেরও এখন অনাগ্রহ দেখা দিয়েছে যে তারা আসলে এই কলকাতার হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে যেতে চান না এবং সেটি হয়তো ভালো। চায়নামুখী বাংলাদেশের মানুষজন হবে, সে জায়গাটায় হয়তো একটি কষ্টের নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে পারতেন, তারা হয়তো চায়নায় যে চিকিৎসা করানোটা তাদের জন্য একটু ব্যয়বহুল হয়ে যেতে পারে। সেই কারণে সেটি হবে যেটি যে খুবই দ্রুতই যদি চায়নার পক্ষ থেকে একটি বড় হাসপাতাল ঢাকাতে প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি হলে হয়তো ঢাকায় তারা সেই কাজটি করতে পারবে নিম্ন মধ্যবিত্ত মানুষজন। আর যারা উচ্চবিত্ত আছেন, যারা ইন্ডিয়াতে যেতেন, তারা তো চায়নাতে খুব সহজেই যেতে পারবেন। পাশাপাশি তারা তো থাইল্যান্ডে আগের থেকে যান, সিঙ্গাপুরে যান, মালয়েশিয়াতে যান, সেদিকমুখী হবে। এবং সবচেয়ে বড় আসলে জোর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া দরকার, বাংলাদেশের প্রতিটি হাসপাতাল, বাংলাদেশে কিন্তু প্রচুর হাসপাতাল রয়েছে, শুধুমাত্র মানুষের আস্থা থাকে না যে আস্থাহীনতার কারণে, কারণ বাংলাদেশের দুর্বৃত্তায়ন ঢুকে গেছে এই স্বাস্থ্য খাতে এবং বিশেষ করে টেস্ট গুলা বাণিজ্যের কারণে ডাক্তাররা ট্যাক্স দিয়ে থাকেন, প্রয়োজনীয় টেস্ট দেন আবার অপ্রয়োজনীয় টেস্ট দেন। সেগুলো যদি কমে আসে এবং স্বাস্থ্য খাতে স্বচ্ছতা যদি সরকার নিশ্চিত করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষের কলকাতায় যাওয়ার দরকার নাই, কারণ বাংলাদেশের ডাক্তাররা অনেক ভালো। শুধুমাত্র আস্থাহীনতার কারণে মানুষজন আস্থা পায় না এবং ডাক্তারদের মধ্যেও একটা অস্থিরতা থাকে, তারা আসলে রোগীদেরকে খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে সেবা দিতে পারে না। সেই কারণে বাংলাদেশের যারা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরও আচরণগত কিছু পরিবর্তন এনে বাংলাদেশের মানুষের উপযোগী স্বাস্থ্য সেবা যদি দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতে একটা অভূতপূর্ব উন্নয়ন ঘটবে এবং মানুষেরও স্বাস্থ্যের জন্য আর কলকাতামুখী হতে হবে না। ধন্যবাদ প্রিয় দর্শক, এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও মতামত দিতে থাকুন যে এটি আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাতের জন্য ভালো হলো কিনা, বা কলকাতার উপর স্বাস্থ্য খাতের ধস নামার সম্ভাবনাটা আরো বেশি আছে কিনা। ধন্যবাদ।